হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্রাসের গতি। ক্রাসের গতি নয়, প্রাসের গতি। তো আজকে মনটা খুশি হয়ে গেল একদম। ক্রাসের গতি একদমই নয়, তাহলে তো গতি একদিকেই হবে, ক্রাস সামনে এগোবে, তুমি পেছন দিক দিয়ে ছুটতেই থাকবে, এরকম নয়। ক্রাসের গতি নয়, প্রাসের গতি। তো চলো, ক্রাসের গতিতে কি হয়, প্রাসের গতিতে কি হয়। প্রাসের গতিতে আমরা কি চাই, আমাদের উদ্দেশ্যটা কি, সেটা আগে ঠিক করি। কোথাও একটা আমি দাঁড়িয়ে আছি, মনে করো আমি ক্রিকেট খেলছি, সে মতো অবস্থায় কোনো একটা ক্রিকেট বল আমার কাছে এলো। যখন আমি দেখছি যে ব্যাটসম্যানরা রান নেওয়ার চেষ্টা করছে, তাহলে আমি তাদের আউট করার প্রচেষ্টায় বলটাকে ওখান থেকে ধরে আমার উদ্দেশ্য কি থাকবে, বলটাকে আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি সেই পয়েন্ট থেকে উইকেটে থ্রো করা, অর্থাৎ উইকেটে মারা। তার মানে আমি চাইছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি বলটা সেই জায়গার থেকে আমি ছুড়বো, কিন্তু বলটা গিয়ে হিট করবে কোথায়, উইকেটে। তার মানে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইটাই যদি বলের প্রক্ষেপ বিন্দু হয়ে থাকে, অর্থাৎ ছোড়ার বিন্দু হয়ে থাকে, তাহলে বলটার নিক্ষেপ বিন্দু কোথায় আছে, অন্য কোথাও। তাহলে যদি আমি কোনো বস্তুকে এমনভাবে ছুড়ি যাতে আমার উদ্দেশ্য ছিল বস্তুকে উলম্বভাবে উপরের দিকে তোলা নয়, বস্তুকে কোন দিকে নিয়ে যাওয়া, বস্তুকে অনুভূমিকভাবে এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তাহলে অর্থাৎ আমি যেখান থেকে ছুড়ব সেখান থেকে বস্তু কি হবে, একই সঙ্গে কিছুটা উপরের দিকে মুভমেন্ট হবে এবং কিছুটা হরাইজন্টাল মুভমেন্ট হবে, বা অনুভূমিক মুভমেন্ট হবে, হয়ে যেখান থেকে আমি ছুঁড়েছি বস্তুটা অন্য কোথাও গিয়ে পড়বে। এটাই হলো প্রাসের গতি। এই ধরনের গতিকে আমরা বলি প্রাস। তাহলে এই ধরনের গতিতে বস্তুর যাত্রাপথ কেমন হবে, বৃত্তাকার হবে, উপবৃত্তাকার হবে, অধিবৃত্তাকার হবে, পরাবৃত্ত হবে, কোনটা হবে সেইটা আমরা দেখার চেষ্টা করব আজকে আলোচনায়। এবং আরও যে টাইম অফ ফ্লাইট বা এই সমস্ত বিভিন্ন টপিক নিয়ে আমরা পরপর আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রাসের গতি, বললাম ক্রাসের গতি অবশ্যই নয়, তার কারণ প্রাসের গতি হলে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, তুমি তার পেছন পেছন ঘুরে বেড়াবে, পড়াশোনাটা হবে না। তো চলো প্রাসের গতি দেখে নেওয়া যাক। মনে করো তুমি এখানে মূলবিন্দু বা অরিজিনে দাঁড়িয়ে রয়েছো, এটা অরিজিন বা মূলবিন্দু বলে আমি ধরে নিলাম। এবার এখান থেকে একটা বলকে তুমি ছুঁড়ে দিলে এমনভাবে যে তোমার উদ্দেশ্য ছিল বলটা এখান থেকে এই দিকে সরে গিয়ে কোথাও পড়ুক। তাহলে তোমার উদ্দেশ্য কি, বলটা এখান থেকে তুমি ছুঁড়ছো কিন্তু বলটা এই দিকে কোথাও পড়ুক। যদি তোমার উদ্দেশ্য এমন থাকতো যে বলটা টোটালি এক্স অক্ষের ধনাত্মক দিকে বা ঋণাত্মক দিকে কোনো দিকেই যাবে না, তুমি ছুড়বে এমনভাবে যে বলটা শুধু উলম্বভাবে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবরই কিছু দূর যাবে, এটা যদি তোমার উদ্দেশ্য থাকতো, তবে এটাকে আমরা প্রাস বলতাম না। প্রাস আমরা কোনটাকে বলবো, যখন একটা জায়গার থেকে তুমি কোনো বস্তুকে ছুড়বে কিন্তু তোমার উদ্দেশ্য থাকবে বস্তুটা ওখান থেকে উলম্ব দূরত্ব কিছুটা অতিক্রম করলেও সঙ্গে সঙ্গে যেন অনুভূমিক দিকেও কিছুটা দূরত্ব অতিক্রম করে অন্য কোথাও গিয়ে নিক্ষেপিত হয়। তাহলে সেই ধরনের গতিকে আমরা বলছি প্রাসের গতি। তাহলে ফুটবল খেলার কিক করার সময় কি করি আমরা, প্রাসের গতি হয়ে থাকে, বলটাকে কিক করলে বলটা এক জায়গার থেকে অন্য জায়গায় গিয়ে পড়ে, এইভাবে উঠে অন্য জায়গায় গিয়ে পড়ে, তাহলে সেটা একটা আমরা বলতে পারি প্রাস। সেরকমভাবে তোমরা যখন অ্যাংরি বার্ড খেলা করো, দেখো এরকমভাবে বার্ডটা এখান থেকে শুরু করে এইভাবে চলে যাচ্ছে, তাহলে এটাও প্রাসের গতি বলতে পারো। একদম এইভাবে গেমে সময় নষ্ট করবে না। তো যাই হোক, তো এই ধরনের গতিকে আমরা বলি প্রাসের গতি। সবথেকে ইম্পর্টেন্ট মিসাইল টেকনোলজি যখন আমরা দেখব, তখন আমরা দেখব মিসাইল এক জায়গার থেকে আমরা কি করি, এক জায়গার থেকে প্রক্ষেপ করা হয়, অর্থাৎ ছোড়া হয় অন্য কোথাও গিয়ে পড়ার জন্য।
তাই তো? যেখান থেকে ছোড়া হলো সেখানেই এসে যদি পড়ে, তুমি যদি থুতু উপরের দিকে ছোড়ো তাহলে তোমার মাথার উপরে এসে পড়বে, তাহলে তুমি চাইবে না যে না থুতু তোমার উপরের দিকে ছুড়ে তোমার মাথার উপরেই এসে পড়ুক, তাই তো? তাহলে ওটা প্রাসের গতি নয়, কিন্তু থুতুটা দিলে অন্য কোথাও গিয়ে পড়লো, তবে সেটা প্রাসের গতি হবে। ফোয়ারা এক জায়গার থেকে জল নির্গত হয়ে এইভাবে উপরের দিকে উঠে কিছু দূর গিয়ে পড়ছে, প্রাসের গতি। তাহলে এই ধরনের গতিকে আমরা বলি প্রাসের গতি। তো সেই গতি নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা। তো চলো দেখে নেওয়া যাক প্রাসের গতিতে কি কি ঘটনা ঘটতে পারে। এখান থেকে মনে করো যে কোনো একজন ব্যক্তি কোনো একটা বলকে কিক করলো, কিক করার পর যখনই বলটাকে কিক করা হবে, ব্যক্তি নিশ্চয়ই ভূমির সঙ্গে কোনো একটা অ্যাঙ্গেলে বলটাকে কিক করেছিল, ঠিক আছে? তাহলে যে কোনো একটা কোণ করে তবেই ব্যক্তি বলটাকে কিক করেছিল। তাহলে আমি ধরে নিলাম এই দিক বরাবর ব্যক্তি বলটাকে কিক করেছিল, আমি ধরে নিলাম। তাহলে তুমি বলতে পারছো যে ভূমির সঙ্গে একটা কোণ এখানে তৈরি হয়েছে, তাহলে আমি ধরে নিতে পারি যে এই কোণটা থিটা। তার মানে আমি বলতে পারলাম যে ভূমির সঙ্গে কোনো একটি কোণ করে, যে কোণটি অবশ্যই 90 ডিগ্রি নয় এই ক্ষেত্রে, তাহলে ভূমির সঙ্গে যে কোনো একটা কোণ করে কোনো একটা বস্তুকে প্রজেক্ট করা হলো। যদি থিটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি হবে, বস্তু কমপ্লিটলি ওয়াই অ্যাক্সিস বরাবর মুভমেন্ট করবে, তখন একে বলা হবে ভার্টিক্যাল মোশন। তখন একে বলা হবে ভার্টিক্যাল মোশন। যে ভার্টিক্যাল মোশনে বস্তু অ্যালং ওয়াই অ্যাক্সিস উঠবে, আবার অ্যালং ওয়াই অ্যাক্সিসই নামবে। তাহলে এটা হবে ভার্টিক্যাল মোশন, যদিও সেটা একটা স্পেশাল টাইপ প্রাস আমরা বলতে পারি। তো চলো আমরা যখন বলটি অন্য জায়গায় গিয়ে পড়ছে, অর্থাৎ প্রক্ষেপ বিন্দু এবং নিক্ষেপ বিন্দু আলাদা, সেই সময় কি ঘটনা ঘটে দেখি। তো এই বলটাকে এইভাবে যখন একটা গতিবেগ দিয়ে ছোড়া হচ্ছে, মনে করলাম ইউ গতিবেগ দিয়ে বলটাকে ছোড়া হলো, তাহলে ইউ গতিবেগ দিয়ে বলটাকে যদি ছোড়া হয় তাহলে দেখো বলটার মুভমেন্ট কেমন হবে। তুমি ভালো করে খেয়াল করো ফুটবলটার মুভমেন্ট কেমন হবে। যখনই কেউ কিক করবে বলটা এইভাবে উপরের দিকে উঠে আবার তো আলটিমেট নিচে নামবে, কিন্তু বলটা এইভাবে উঠে এইভাবেই নেমে গেল এমনটি হয় না। তো দেখো বলটার মুভমেন্ট হবে এরকম ধরনের একটা মুভমেন্ট হবে। এখানে যে বরাবর গতিবেগ দেওয়া হয়েছে, অর্থাৎ ইউ গতিতে যে ছোড়া হয়েছে বা কিক করা হয়েছে, সেখান থেকে বস্তুর মোশনটা এরকম ধরনের হবে, মোশনটা এরকম ধরনের হবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বলটার যে গতিপথ হলো সেই গতিপথটা সরলরৈখিক নয়, সেই গতিপথটা সরলরৈখিক নয়। তাহলে যে মুহূর্তে ছোড়া হয়েছিল সেই মুহূর্তে ইউ গতিবেগ নিয়ে ও মানে বস্তুটা চলেছিল। এবার ভালো করে দেখো, তাহলে আমাদের উদ্দেশ্য ছিল কি, বস্তুটাকে এখান থেকে অর্থাৎ ও বিন্দু থেকে কিক করে বস্তুটাকে মনে করো এই যে একটা বিন্দু মনে করি সি বিন্দুতে নিয়ে আসা, এটা আমাদের উদ্দেশ্য ছিল, ধরে নিলাম। তাহলে ও বিন্দু থেকে কিক করে আমরা সি বিন্দুতে নিয়ে যেতে চাই। তাহলে ও থেকে সির যে দূরত্ব, ও থেকে সির দূরত্ব অর্থাৎ প্রক্ষেপ বিন্দু এবং নিক্ষেপ বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলি, সেই দূরত্বটা এক্ষেত্রে আমরা নিলাম কত, ওসি। সেই ওসিটাকে আমরা বলি রেঞ্জ। কি বলি, রেঞ্জ বা প্রাসের কি, যে জায়গার থেকে আমরা প্রক্ষেপ করলাম অর্থাৎ কিক করলাম সেখান থেকে ও এক্স্যাক্টলি কত দূরে গিয়ে পড়বে, সেটাই হলো ও রেঞ্জ বা সীমা। তাহলে এই রেঞ্জটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা লিখে থাকি। তাহলে এক্ষেত্রে ওসি হলো প্রাসটির রেঞ্জ, ঠিক আছে? এবার দেখো প্রাসটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠলো, প্রাসটি সর্বোচ্চ মনে করো এই উচ্চতাটায় উঠলো, তাহলে সর্বোচ্চ প্রাসটি এই উচ্চতায় উঠলো। তাহলে ভূমি থেকে উচ্চতা ক্যালকুলেট করতে হয়, তাই ভূমি থেকে আমরা এই যে লম্বটা অঙ্কন করলাম, তাহলে এই যে দূরত্ব এটার একটা নাম দিলাম আমি, ধরো এ বিন্দু, এটার নাম দিলাম বি বিন্দু। তাহলে এই যে এ থেকে বি বিন্দু পর্যন্ত উলম্ব দিকে
ঠিক এক্স্যাক্টলি যতদূর পর্যন্ত বলটা উঠলো সেটাকেই আমরা বলতে পারি তার ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা। তাহলে এখানে এবি ইকুয়াল টু ম্যাক্সিমাম, এবি ইকুয়াল টু কি ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা, যেটাকে আমরা এইচ বলেও ভাবতে পারি। ক্যাপিটাল এইচ দিয়ে এটাকে আমরা ডিনোট করেছি, ঠিক আছে। বা এইচ এর নিচে একটা ম্যাক্স, MAX, ম্যাক্স বলতে কি ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। তো এখানে এইচ ম্যাক্স আমরা ধরতে পারি, ঠিক আছে। এবার প্রাসটি সর্বোচ্চ কতদূর পর্যন্ত উঠলো, AB দূরত্ব, যেটাকে আমরা বললাম এইচ ম্যাক্স। এবার দেখো প্রাসটি এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে প্রক্ষেপ বিন্দু থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে, অর্থাৎ ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বিন্দুতে পৌঁছাতে ওর এক্স্যাক্টলি কত টাইম লাগলো, সেই টাইমটাকে আমরা কি বলবো, সেই টাইমটাকে আমরা বলবো যে প্রাসের কি, প্রাসের হচ্ছে কতদূর পর্যন্ত উঠলো, সর্বোচ্চ উচ্চতায় আরোহণের সময়, সর্বোচ্চ উচ্চতায় আরোহণের সময়। তাহলে প্রাসের যে আরোহণ কাল, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় আরোহণের প্রয়োজনীয় সময়, সেই সময়টা আমি ধরে নিলাম T1, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে প্রাসটা যখন ও থেকে এ পর্যন্ত মুভমেন্ট হলো, তখন ওর যে সময় লাগলো, ওর থেকে এ পর্যন্ত পৌঁছাতে যে সময় লাগলো, সেটাকে আমরা বলছি আরোহণ কাল। কোথায়, সর্বোচ্চ উচ্চতায় আরোহণ কাল। তাহলে আমরা বলছি যে ও থেকে এ পর্যন্ত মুভমেন্টের ক্ষেত্রে আমরা আরোহণ কাল বলতে কি বলতে চাইছি। তাই দেখো ও থেকে এ পর্যন্ত মুভমেন্টের ক্ষেত্রে, তাহলে টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট। তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়কাল, যেটাকে আমি ধরে নিলাম T1। তাহলে ধরে নিই যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রাসটির সময় লেগেছে T1, তারপর এ বিন্দু থেকে সি বিন্দুতে, অর্থাৎ নিক্ষেপ বিন্দুতে ফিরে আসতে ওর সময় লেগেছে T2, আমি ধরে নিলাম। পরপর এগুলো আমরা নির্ণয় করব। তো এরপরে আমি ধরে নিলাম টাইম টু রিচ at the ground। তাহলে টাইম টু রিচ at the ground from maximum height। তাহলে ম্যাক্সিমাম হাইট থেকে নিচে নামতে প্রয়োজনীয় সময় আমি ধরে নিলাম T2। তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে অবতরণের কাল, এটা আমি ধরে নিলাম। আচ্ছা চলো, এবার তাহলে আরেকটা জিনিস আমরা এখান থেকে পাবো, কি পাবো দেখি, যে এই প্রাসটা ও থেকে সি বিন্দু পর্যন্ত যেতে টোটাল কত সময় নিল। তাই ও থেকে এ পর্যন্ত যেতে সময় নিয়েছে T1, তারপর এ থেকে সি পর্যন্ত যেতে সময় লেগেছে কত, T2। তাহলে ও থেকে সি পর্যন্ত পৌঁছাতে কত সময় লেগেছে, টোটাল টাইম, এখান থেকে উঠতে যত সময় আর নামতে যত সময়, সেটাকে যোগ করলেই আমরা পেয়ে যাব টোটাল কত সময় লেগেছে। তাহলে ওই সময় প্রাসটা কি করছিল, উপরের দিকে কোথাও উড়ছিল, ভূমির থেকে উপরের দিকে তাহলে উড়ছিল। তাহলে ভূমির থেকে উপরে কত সময় উড়লো প্রাসটা উড়লো T1 প্লাস T2 টাইম। তাহলে টাইম অফ ফ্লাইট, এবার আমরা কি বলবো, টাইম অফ ফ্লাইট। তাহলে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট বলতে কি বুঝি, উড্ডয়নকাল। তাহলে উড্ডয়নকাল টি, উড্ডয়নকাল যদি টি হয় তাহলে আমরা লিখতে পারবো না যে টি ইকুয়াল টু T1 প্লাস T2। তাহলে যদি আমরা T1 এর ভ্যালু বার করতে পারি এবং T2 এর ভ্যালু বার করতে পারি,
তাহলে টি অর্থাৎ টাইম অফ ফ্লাইট বা উড্ডয়ন কাল সেটাও আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার আমি একটু নাম্বারিং করে নিই যে প্রাসের রেঞ্জ আমাদের নির্ণয় করতে হবে। প্রাসের সর্বোচ্চ উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। টাইম টু রিচ ডাউন অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে কত সময় লাগবে সেটা নির্ণয় করতে হবে। টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড্ডয়ন কালও আমাদের নির্ণয় করতে হবে। এরপরে আরেকটা জিনিসও আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে লোকাস। কি বললাম? সেটা হচ্ছে লোকাস। লোকাস বলতে কি বোঝায়? লোকাস বলতে বোঝায় প্রাসটা যে পথ বরাবর যাচ্ছে সেই পথের সমীকরণ। ধরো আলতা পায়ে কেউ একজন মেঝের উপর দিয়ে হেঁটে গেল। আলতা পায়ে মেঝের উপর দিয়ে হেঁটে গেলে সে আলতা পায়ের সিম্বল চিহ্ন মেঝের উপরে রেখে যাবে। তাহলে সেটা দেখে বোঝা যাবে যে সে কোন পথ বরাবর গিয়েছে, তাই না? তাহলে ওই পথটাই হচ্ছে তার গতিপথ। তাহলে সেই গতিপথটা যদি সরলরৈখিক হয় তাহলে তার একটা সমীকরণ হবে। কেননা আমরা সরলরেখার সমীকরণে কি শিখেছিলাম? y = mx + c, এরকম ধরনের একটা সমীকরণ হয়। এই সমীকরণটা কি সরলরেখাকে প্রকাশ করে। যদি মূলবিন্দুগামী সরলরেখা হয় তাহলে সেক্ষেত্রে y = আমরা mx লিখি, যেটা মূলবিন্দুগামী সরলরেখাকে প্রকাশ করে। তাহলে বস্তুর মোশন যদি সরলরৈখিক হয় তাহলে তার ইকুয়েশনের চেহারা কেমন হবে? y = mx এর মতো হবে, তাই তো? আবার বস্তুর যদি মোশন বৃত্তাকার হয় তাহলে আমরা দেখতে পাবো যে এরকম x² + y² = a², এরকম ধরনের একটা রিলেশন পাওয়া যাবে, তাই তো? তার মানে ইকুয়েশনের সাহায্যে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি? ইকুয়েশনের সাহায্যে আমরা কোনো বস্তুর মোশনকে ডিনোট করতে পারি, অর্থাৎ সেই বস্তু পার্টিকুলার কোন ডাইরেকশনে মুভ করছে বা কি ধরনের পথে মুভমেন্ট তার হচ্ছে সেটা আমরা এই যে ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এই যে প্রাসের গতিটা কেবলমাত্র এই পথ বরাবরই এক্স্যাক্টলি হবে সেটা বোঝানোর জন্য তার জন্য আমাদের একটা ইকুয়েশনের প্রয়োজন। সেই ইকুয়েশনটাকেই বলা হয় লোকাসের ইকুয়েশন বা সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমরা সেই লোকাসটা নির্ণয় করব। লোকাস অর্থাৎ সঞ্চার পথ। ঠিক আছে, তাহলে প্রাসটা কোন পথে গিয়েছে এক্স্যাক্টলি সেটা নির্ণয় করব। কেন লোকাস নির্ণয় করার প্রয়োজন হবে? ধরো এখান থেকে কোনো একটা মিসাইল কোনো একটা দেশ আর একটা দেশে ছোড়ার পরিকল্পনা করলো। তাহলে একটা দেশ যদি একটা মিসাইল একটা দেশ থেকে শুরু করে আর একটা দেশে ফেলতে চায় তাহলে তাকে প্রথম মনে মনে কতগুলো শর্ত চিন্তা করে নিতে হবে। কি কি? যখন সে প্রথম মিসাইলটা ছুড়বে তখন ভেবে নিতে হবে মিসাইলটা কোন পথে যাবে এবং এক্স্যাক্টলি কোথায় গিয়ে পড়বে, অর্থাৎ আমি যেখান থেকে তাকে প্রক্ষেপ করছি সেখান থেকে তার নিক্ষেপ বিন্দু কত দূরে। এবার দেখো আমি বললাম নিক্ষেপ বিন্দু 100 কিলোমিটার দূরে, ভালো কথা। তাহলে 100 কিলোমিটার কোন দিকে? এদিকে, ওদিকে, নাকি এদিকে, নাকি পেছনের দিকে, কোন দিকে? এর মধ্যে তো অসংখ্য দিক থাকতে পারে 100 মিটার দূরে, এই 100 কিলোমিটার দূরে, তাই না? তাহলে আমাকে সিলেক্ট করতে হবে এক্স্যাক্টলি কোন দিকে। তাহলে আমি বললাম যে একদম সামনের দিকে, অর্থাৎ আমি যদি বলি তাহলে এটা দেখালো সামনের দিকে বা পূর্ব দিকে একদম পুরো সোজা এরকমভাবে গিয়ে 100 কিমি দূরে সেটা গিয়ে ফেলতে হবে, ভালো। কিন্তু সে যখন এইভাবে যাতায়াত করবে মিসাইলটা, এই পথ বরাবর মিসাইলটা এইভাবে যাবে, সেই পথে যদি কোনো যে দেশ মিসাইলটা নিক্ষেপ করছে সেই দেশেরই কোনো সেনা দেখালো প্লেন চালিয়ে বা বিমানের মধ্যে দিয়ে ফাইটার প্লেনে এখান দিয়ে যাচ্ছে, তাহলে সে মতো অবস্থায় তাকেই তো মিসাইল নিক্ষেপ করা পড়ে যাবে, তাই তো? তাহলে নিজেদের তো ধ্বংস করার চেষ্টা করব না। তাহলে সেই পথটা আমাকে প্রথমে জানতে হবে যে কোন পথে এক্স্যাক্টলি ওটা পৌঁছাবে এবং সেই পথটা আমার ক্লিয়ার রাখতে হবে, তবেই আমি সেই পথে মিসাইলটাকে ছুটতে পারবো, তাই তো? বুঝলাম? তাহলে এই যে বিভিন্ন চিন্তা ভাবনাগুলো আমাদের করতে হবে, এইগুলো করতে গেলে আমাদের প্রথমে কতগুলো জিনিস কিন্তু এখানে অবশ্যই মেনটেন করতে হবে আমাদের। কি? যে আমি কত উচ্চতায় এক্স্যাক্টলি মিসাইলটাকে তুলবো,
বা কত উচ্চতায় মিসাইলটা অ্যাকচুয়ালি উঠবে সেটা কিছু বিষয়ের উপরে ডিপেন্ড করে। কি এখানে দেখো আমি প্রাথমিকভাবে কত গতিবেগে মিসাইলটাকে ছুড়ছি তার উপরে ডিপেন্ড করতে পারে, বা এই যে কত কোণ করে ভূমির সঙ্গে এক্স্যাক্টলি কত কোণ করে আমি ছুটছি তার উপরেও ডিপেন্ড করে। এবার দেখো এই যে প্রজেক্টাইল মোশন নিয়ে আমরা আলোচনা করছি, এখানে দেখো আমি এক্স এবং ওয়াই অ্যাক্সিস এইটাকে ব্যবহার করেছি। তার মানে যে কোনো মুহূর্তে প্রজেক্টাইল, যে কোনো মুহূর্তে এই যে বস্তুটা রয়েছে তার বস্তুটার যে কোনো মুহূর্তে যদি আমরা এই বস্তুটার অবস্থান জানতে চাই, তার গতিশীল অবস্থার যে কোনো মুহূর্তে তার অবস্থান জানতে চাই, তাহলে আমার কটা স্থানাঙ্কের প্রয়োজন হবে? দুটো স্থানাঙ্কের প্রয়োজন হবে, তাই তো? তার মানে আমরা বলতে পারি মিসাইল দ্বিমাত্রিক তলে চলছে, যদিও মিসাইল তো স্পেসে মুভমেন্ট করছে, তাই না? মিসাইল স্পেসে মুভমেন্ট করছে, তাহলে তোমাদের মনে হতে পারে যে এ তো ত্রিমাত্রিক গতি, তারপরে ওরকমভাবে স্পেসে মুভমেন্ট করছে, ত্রিমাত্রিক গতি হচ্ছে, কিন্তু আমি দ্বিমাত্রিক চিত্র কেন এঁকেছি? ভালো করে খেয়াল করো, মিসাইল যখন ছোড়া হয়, মিসাইল এইভাবে যেতে যেতে সিনেমার মিসাইলের মতো একটু ডান্স করতে করতে, হ্যাঁ, পার্টনার সিনেমা তোমরা দেখেছো, পার্টনার সিনেমায় মিসাইল কি করেছিল? মিসাইল হচ্ছে গোবিন্দাকে তাড়া করে বেড়াচ্ছিল, তাই না? তাহলে এইরকমভাবে একজন পার্টিকুলার ব্যক্তিকে মিসাইল তো এরকম তাড়া করে বেড়াবে না। তাহলে মিসাইলটাকে যখন ছোড়া হবে এইভাবে ছোড়া হয়, মিসাইলটা ঠিক দেখা যাচ্ছে এই যে একটা তল, এই যে আমার এই হাতটা যদি আমি এক্স কম্পোনেন্ট মনে করে থাকি, এক্স, এবং এটাকে যদি ওয়াই বলে ভেবে থাকি, এই হাতটাকে যদি আমি ওয়াই বলে ভেবে থাকি, তাহলে মিসাইলটা কিন্তু এই এক্স ওয়াই তল থেকে যদি এইভাবে ছোড়া হয়, তাহলে মিসাইলটা এক্স ওয়াই তলে থেকেই কোথাও গিয়ে পড়বে। যাওয়ার সময় এরকমভাবে সাপের মতো ডান্স করতে করতে এখান থেকে গিয়ে এখানে গিয়ে পড়লো, এমনটি হবে না। সেই কারণের জন্য মিসাইলটাকে আমরা দ্বিমাত্রিক গতির মতো করেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। চলো এবার ভালো করে বোঝো যে মিসাইলটা একই সঙ্গে যখনই নিক্ষেপ করা হলো, একই সঙ্গে সে উপরের দিকেও চলছে, একই সঙ্গে সে উপরের দিকেও চলছে এবং সে নিচের দিকেও চলছে, অর্থাৎ একই সঙ্গে মিসাইলটা উপরের দিকেও যাচ্ছে আবার নিচের দিকেও যাচ্ছে। নিচের দিকে বলতে কোনটা বোঝালাম? অনুভূমিক গতিও হচ্ছে আবার উলম্ব গতিও হচ্ছে। তাহলে মিসাইলটা এখান থেকে যখন আমি এখানে একটা বিন্দু যদি কল্পনা করে নিই, তাহলে ভালো করে দেখো, এখান থেকে যদি আমরা একটা লম্ব টানি, এখান থেকে যদি একটা লম্ব টানি, তাহলে এই লম্বটা কোথায় টানছি? এক্স অক্ষের উপরে। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এক্স, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা স্মল ওয়াই বলে মনে করতে পারি। এবার তুমি ভাবো যখন তুমি এখানে গেলে তখন তুমি কি দেখতে পাবে? দেখো, আগের এই দূরত্বটা আমি ধরে নিলাম x1 এবং এই দূরত্বটা আমি ধরে নিলাম y1। এবার তুমি দেখো এর পরের বার এক্স্যাক্টলি এর পরে তুমি এই যে দূরত্ব গেলে সেটা ধরে নিলাম x। তাহলে এখান থেকে আমি একটা লম্ব টানি, তাহলে এই দিকেও তো তুমি কিছুটা গেলে একই সঙ্গে, তাই না? আচ্ছা, এই দিকেরটা আলাদা কালার দিয়ে লিখি। এই দিকে তুমি একই সঙ্গে কতটা গেলে দেখো, এদিকে তুমি ধরো y দূরত্ব গেলে, তাহলে তুমি দেখো x1টা বেড়ে x হয়ে গেল, সঙ্গে সঙ্গে y1টা বেড়েও কিন্তু y হয়ে গেল। তাহলে যেমন করে x বাড়লো তেমন করে কিন্তু yও বাড়লো, তাই না? তাহলে যেমন করে আমরা দেখলাম যে x বাড়লো কেন? x বাড়ার অর্থ হচ্ছে কি? বস্তুর মোশনটা কোন দিকে হচ্ছে? অনুভূমিক ভাবে, অর্থাৎ হরাইজন্টাল মোশন। তাহলে হরাইজন্টালি ওর যদি মানে রেঞ্জ বাড়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাইটের দিক থেকেও কিছুটা বেড়ে যাচ্ছে। তার মানে বস্তুর একই সঙ্গে বস্তুর ডান দিকেও যাচ্ছে আবার উপরের দিকেও যাচ্ছে। তাহলে এই ধরনের মোশন এর আগে আমরা ভেক্টর তো খুব ভালোভাবেই পড়ে এসেছি। তাহলে এই ধরনের মোশন কখন সম্ভব? একই সঙ্গে বস্তুর উপরের দিকেও গতি হচ্ছে আবার এদিকেও গতি হচ্ছে। এই ধরনের মোশন কিভাবে সম্ভব? নিশ্চয়ই এই দিকেও গতিবেগ কাজ করছে, এই দিকেও গতিবেগ কাজ করছে, কিন্তু বস্তুটাকে আমি ছুঁড়েছি তো একটাই গতিবেগে, মাঝখান দিয়ে ইউ গতিবেগে। তাহলে নিশ্চয়ই এই ইউ গতিবেগটা
যেহেতু ভেক্টর রাশি গতিবেগ, তাহলে এই ইউ এর একটা অংশ সাহায্য করছে বস্তুকে এই দিকে যাওয়ার জন্য, আর একটা অংশ সাহায্য করছে উপরের দিকে যাওয়ার জন্য। সেই অংশগুলোকে আমরা কি বলি? উপাংশ বলি। তার মানে এই যে ইউ, তার এই দিক বরাবর অর্থাৎ হরাইজন্টাল ডাইরেকশনে একটা উপাংশ থাকবে। সেই উপাংশটা কি বলতে পারবো আমরা? দেখো কস মানে থিটা লেগে রয়েছে এর সঙ্গে, তাই আমরা এই দিকেরটা বলতে পারবো ইউ কস থিটা। এবং উপরের দিকে যে কম্পোনেন্টটা থাকবে তাকে আমরা কি বলতে পারবো? তাকে আমরা বলতে পারবো ইউ সাইন থিটা। তাহলে এই দিক বরাবর যে কম্পোনেন্টটা রয়েছে তাকে আমরা বলতে পারছি ইউ কস থিটা, আর এদিক বরাবর যেটা কাজ করছে সেটাকে আমরা বলতে পারছি কত? ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা কম্পোনেন্টের কাজ কি? ইউ সাইন থিটা কম্পোনেন্টের কাজ হলো বস্তুটাকে উলম্বভাবে উপরের দিকে নিয়ে যাওয়া। ইউ কস থিটার কাজ কি? বস্তুকে অনুভূমিকভাবে সরিয়ে দেওয়া। তাহলে বস্তুর হরাইজন্টাল মোশনের জন্য দায়ী কে? হরাইজন্টাল মোশনের জন্য দায়ী হচ্ছে ইউ কস থিটা, আর আপওয়ার্ড মুভমেন্ট অর্থাৎ উলম্ব গতির জন্য দায়ী হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা এখানে আমরা লিখে নিতে পারি যে হেয়ার এখানে আমরা লিখে নিতে পারি যে here u sin theta is responsible for upward movement, তাই তো? upward movement এক নম্বর। আচ্ছা, ভালো করে লিখে নেবে। and u cos theta is responsible for horizontal movement, তাহলে হরাইজন্টাল মুভমেন্ট আর এটা আপওয়ার্ড মুভমেন্ট। তাহলে একজন হরাইজন্টালি মুভ করার চেষ্টা করছে বস্তুটাকে, আর একজন কি করার চেষ্টা করছে? উপরের দিকে মুভ করার চেষ্টা করছে। এবার ভালো করে একটা জিনিস খেয়াল রাখবে, আপওয়ার্ড মোশন যখনই হচ্ছে আর হরাইজন্টাল যখনই হচ্ছে, তখন এই মোশন দুটোকে ভালো করে আমরা অ্যানালিসিস করি। আপওয়ার্ড মুভমেন্ট বস্তুর যখন হচ্ছে, বস্তু যখন উপরের দিকে ওঠার চেষ্টা করছে, তার মানে কি? বস্তু তখন ওয়াই অক্ষ বরাবর যাচ্ছে। এখন ওয়াই অক্ষ বরাবর বস্তু গতিশীল হলে বস্তুর মধ্যে কিসের বাধার সৃষ্টি হবে? দেখো, বস্তু যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, উলম্ব গতি হবে, তখনই পৃথিবী বস্তুটাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। অর্থাৎ পৃথিবীর টানের কারণে বস্তুটি আবার নিচে ফিরে আসতে বাধ্য। তাহলে যত উপরের দিকে বস্তুটা যাবে তত তার গতিবেগ কি হবে? কমতে থাকবে, তাই তো? তাহলে তার মন্দন হবে। যত উপরের দিকে বস্তুটা উঠবে তত সে মন্দীভূত হবে, অর্থাৎ তার গতিবেগ কমতে থাকবে। কমতে কমতে একটা পয়েন্টে গিয়ে গতিবেগটা শূন্য হয়ে যাবে। কোন গতিবেগটা শূন্য হয়ে যাবে? আপওয়ার্ড মুভমেন্ট যেহেতু আর হচ্ছে না, তাহলে আমরা বলতে পারবো ওই পয়েন্টে গিয়ে বস্তুর আপওয়ার্ড ডাইরেকশনে আর কোনো গতিবেগ নেই, তাই তো? সেটা কোথায়? সেটা হচ্ছে এ পজিশনে। বস্তুটা যখনই এ পজিশনে পৌঁছাবে, অর্থাৎ এ অবস্থানে পৌঁছাবে, তখন দেখা যাবে বস্তুটা আর উপরের দিকে যেহেতু যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারি বস্তুটির উলম্ব দিকে গতিবেগ এখন শূন্য হয়ে গেছে। তাহলে at the point A the upward motion of upward direction, motion along upward direction, তখন কি হয়ে যাবে? আর থাকবে না। তাহলে যদি আপওয়ার্ড ডাইরেকশনে মোশন আর না থাকে, তাহলে আমরা বলতে পারবো যে আপওয়ার্ড ডাইরেকশনে ওর আর কোনো গতিবেগ নেই। আচ্ছা, কিন্তু তুমি দেখতে পাচ্ছ আপওয়ার্ড ডাইরেকশনে মোশন ওর আর হচ্ছে না ঠিকই, কিন্তু এবার কি করছে?
ও নিচের দিকে নামছে, আবার একই সঙ্গে এদিকে এগিয়ে যাচ্ছে। তার মানে কন্টিনিউয়াসলি যখন ও বিন্দু থেকে ওকে প্রক্ষেপ করা হয়েছিল তখন থেকে ও কন্টিনিউয়াসলি কিন্তু ওই সির দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ অ্যালং এক্স অ্যাক্সিস কিন্তু ও কন্টিনিউয়াস যাচ্ছে। কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর একটা সময় পর্যন্ত যাওয়ার পর আবার ও ফিরে আসছে। তার মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর যে মোশনটা হচ্ছে সেই মোশনটা কার কারণে হচ্ছিল? ইউ সাইন থিটার কারণে। সেই ইউ সাইন থিটা একটা সময় পরে গিয়ে কি হয়ে যাচ্ছে? একটা সময় পরে গিয়ে ওই দিককার যে গতিবেগ সেই গতিবেগটা শূন্য হয়ে যাচ্ছে। তারপর ও আবার নিচের দিকে নামার চেষ্টা করছে। তাহলে ভালো করে বোঝো, যখন আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে তখন বস্তুর অ্যাক্সিলারেশন হচ্ছে নাকি ডিঅ্যাক্সিলারেশন হচ্ছে? তাহলে যখন আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে তখন বস্তুর ডিঅ্যাক্সিলারেশন হচ্ছে, অর্থাৎ বস্তু মন্দন নিয়ে চলছে। তাহলে সেক্ষেত্রে উলম্ব গতির বিবেচনা করলে আমরা কিন্তু মন্দনকে বিচার করব, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এ থেকে যখন সি বিন্দুতে বস্তুটা নামছে তখন বস্তুটা কিন্তু অভিকর্ষের টানে নিচের দিকে আসছে, অর্থাৎ যে অভিকর্ষজ ত্বরণ সেই ত্বরণটা কিন্তু বস্তুর উপরে কাজ করছে, অর্থাৎ বস্তু ত্বরিত হচ্ছে, অর্থাৎ বস্তুর ত্বরণ হচ্ছে। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আগে ঠিক যে হারে ও বেগটা কমিয়েছিল, কমিয়ে এ বিন্দুতে গিয়ে বেগ শূন্য করে ফেলেছিল, এখন শূন্য থেকে ঠিক সেই হারে বেগ বাড়িয়ে এখন ও সি বিন্দুতে অর্থাৎ ঠিক হরাইজন্টাল পজিশনে যখন এসে যাবে তখন ঠিক হরাইজন্টাল পজিশনে ও যে গতিবেগে ওকে ছোড়া হয়েছিল, উলম্ব দিকে যে গতিবেগে ওকে ছোড়া হয়েছিল, এক্স্যাক্টলি ও সেই গতিবেগ আবার ফিরে পাবে। মানে কি, যদি আমরা একটা বস্তুকে এক্স্যাক্টলি উপরের দিকে আপওয়ার্ড ডাইরেকশনে একটা গতিবেগ দিয়ে ছুড়ে দিই, ভালো করে বোঝো, ছোড়ার জন্য আমাদের বেগ দেওয়ার দরকার হয়, কিন্তু ছাড়ার জন্য বেগ দেওয়ার দরকার হয় না। কোনো বস্তুকে আমি ছেড়ে দিলাম, সে অটোমেটিক্যালি নিচে পড়বে, অভিকর্ষের টানে নিচে পড়ে যাবে। কিন্তু কোনো বস্তুকে আমি উলম্ব দিকে ছুটতে চাই, অথচ বস্তুকে হাতে ধরে এরকমভাবে হাতটা খুলে দিলাম, বস্তু কি চলে যাবে? যাবে না। তাহলে বস্তুকে ছুটতে গেলে কি কোনো একটা গতিবেগ দিতে হবে। এখন তুমি বস্তুকে এই পজিশন থেকে ছুড়লে, ছুড়ে হাতটা এখানে রাখলে, মনে করো বস্তুটা উলম্ব দিকে অনেকটা দূর গিয়ে আবার তোমার হাতেই ফিরে এলো। তোমার হাতে যখন ফিরে এলো, দেখো তুমি উলম্ব দিকে বস্তুটাকে ছুড়ছো, ছুড়ে বস্তুটা একটা ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠছে, যে হাইটে গিয়ে ও কি হচ্ছে, ওর গতিবেগ শূন্য হয়ে যাচ্ছে, সেই জন্য আর যাচ্ছে না। যদি বেগ থাকতো তাহলে আরও যেত। তাহলে ওর বেগ শূন্য হয়ে যাচ্ছে, তারপর ও আবার নিচের দিকে ফিরে আসছে। তাহলে ভালো করে দেখো, প্রথমে যখন ও উপরের দিকে যাচ্ছিল তখন ওর গতিবেগ আস্তে আস্তে কি হচ্ছিল, সময়ের সঙ্গে সঙ্গে কমছিল। তারপর যখন ও নিচে আসছে সময়ের সঙ্গে সঙ্গে ওর বেগটা আবার বাড়ছে। এক্স্যাক্টলি যখন ও তোমার হাতে এসে আবার হিট করবে তখন ও ঠিক আগের গতিবেগটা ফিরে পাবে, অর্থাৎ তুমি যে গতিবেগ ওকে ছুঁড়েছিলে ও ঠিক সেই গতিবেগটা আবার ফিরে পেয়ে যাবে। ঠিক সেই ঘটনা এখানেও ঘটবে। যখন প্রাসটাকে আমরা প্রথম এখান থেকে প্রক্ষেপ করেছিলাম তখন উলম্ব দিকে মোশনের জন্য রেসপন্সিবল যে গতিবেগ সেটা কত ছিল? ইউ সাইন থিটা। তাহলে ইউ সাইন থিটা গতিবেগ নিয়ে ওকে উলম্ব দিকে ছোড়া হয়েছে এরকম আমরা ধরে নিতে পারি, এবং ইউ কস থিটা গতিবেগে ওকে হরাইজন্টালি অর্থাৎ অনুভূমিকভাবে ছোড়া হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। তাহলে ইউ সাইন থিটা বেগে ও উলম্ব দিকে গেল, গিয়ে এ পয়েন্টে যাওয়ার পরে উলম্ব দিকে বেগ শূন্য হয়ে গেল। তাহলে তারপর ও যখন আবার ঠিক সেম হাইট ডিসেন্ড করবে, অর্থাৎ একই উচ্চতা নিচে নেমে আসবে, ঠিক আছে, এই যে গতিবেগ বৃদ্ধি বা কমে যাওয়া এই ঘটনাটা ঘটছে সেটা তো উচ্চতার নিরিখে হচ্ছে, তার কারণ তার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হচ্ছে। তাহলে এক্স্যাক্টলি যখন আবার ও ভূমির সেই পজিশনে চলে আসবে তখন কিন্তু ও আবার সেই আগের গতিবেগ অর্থাৎ ইউ সাইন থিটাটাকেই ফিরে পাবে। তার মানে এই উলম্ব দিকের গতিটাকে আমরা দুটো সেগমেন্টে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে ও থেকে এ পর্যন্ত মোশন, আর একটা হচ্ছে এ থেকে সি পর্যন্ত মোশন। তাহলে ও থেকে এ পর্যন্ত যখন ও যাচ্ছে তখন ওর কি হচ্ছে, তখন ওর হচ্ছে কি, যেহেতু অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে কাজ করছে, জি নিচের দিকে কাজ করছে, কিন্তু ওর মোশন কোন দিকে হচ্ছে, ও এই যে ইউ সাইন থিটা গতিবেগ নিয়ে উপরের দিকে যাচ্ছে, সেই জন্য ওর কি হচ্ছে, মন্দন হচ্ছে। কিন্তু যখন এখানে যাচ্ছে তখন দেখো নিচের দিকে সেই জি কাজ করছে, জি তো সবসময় নিচের দিকেই কাজ করবে,
এবং ওর মোশনও তখন হচ্ছে কোন দিকে, এই নিচের দিকেই ওর মোশন হচ্ছে, তাই তো? তাহলে যখন মোশনের ডাইরেকশনও নিচের দিকে হবে এবং এই যে অভিকর্ষ ত্বরণও নিচের দিকে হবে, তখন ওর কি হবে, অ্যাক্সিলারেশন হবে। তাহলে এ থেকে সি পর্যন্ত মোশনের ক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুটা কি করছে, অ্যাক্সিলারেট করছে। তাহলে এখানে হচ্ছে অ্যাক্সিলারেশন হচ্ছে আছে, আর এখানে কি হচ্ছে, ডিঅ্যাক্সিলারেশন। তাহলে এখানে হচ্ছে ডিঅ্যাক্সিলারেশন। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে দুটো সেগমেন্টে মুভমেন্টটাকে আমরা ভাগ করে নিলে আমরা দেখতে পাই যখন ও উপরের দিকে যাচ্ছে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছচ্ছে তখন ওর মন্দন হচ্ছে, কিন্তু যখন নিচের দিকে নামছে তখন ওর কি হচ্ছে, ত্বরণ হচ্ছে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম। এবার আমরা কি করব, এবার আমরা পরপর ওর রেঞ্জটাকে মানে পরপর এই যে টপিকগুলো আমি বলেছি সেইগুলোকে নির্ণয় করার চেষ্টা করব। তো চলো, প্রথমে ভালো করে মনে রাখো, উলম্ব দিকে গতিবেগ যখনই আমি ভাববো তখন কিন্তু আমরা ইউ সাইন থিটা কম্পোনেন্টটাকেই ইউজ করব। কেননা ইউ সাইন থিটা কম্পোনেন্টটাই কিন্তু ওকে উপরের দিকে নিয়ে যেতে সাহায্য করছে। ইউ কস থিটা কিন্তু উপরের দিকের মোশনের জন্য কোনো রকম হেল্প করছে না। তাহলে উপরের দিকের মোশনে কেবলমাত্র যদি ইউ সাইন থিটা হেল্প করে থাকে, তাহলে উপরের দিকের মোশন যখনই আমরা বলবো তখন কিন্তু আমাদের গতিবেগটাকে ইউ সাইন থিটাই ধরতে হবে। আর যখন আমরা হরাইজন্টাল মুভমেন্ট ভাববো, যে কোনো ক্যালকুলেশনে যখন হরাইজন্টাল মুভমেন্ট ভাববো তখন আমরা গতিবেগটাকে কেবলমাত্র ইউ কস থিটাটাকেই ইউজ করব, অন্য কিছু আমরা কিন্তু ইউজ করব না। আচ্ছা, গেল, এটা আমরা বুঝলাম। একটা জিনিস আরেকবার বলে দিই, যখন উলম্ব দিকের মোশনটা আমরা দেখলাম একবার ডিঅ্যাক্সিলারেশন অর্থাৎ ওঠার সময়, কিন্তু নামার সময় অ্যাক্সিলারেশন হলো। কিন্তু এই দিকের মোশনটা দেখো, যখন কণাটা এই দিকে যাচ্ছিল কন্টিনিউয়াসলি কণাটা ইউ কস থিটা গতিবেগ নিয়েই চলছিল, কোথাও গিয়ে বাড়া বা কমা কিছুই হয়নি, তাই তো? তার কারণ অ্যাক্সিলারেশন, পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কোন দিকে, সেই অ্যাক্সিলারেশনের ডাইরেকশন লম্বভাবে কাজ করছে, তাই তো? তার সঙ্গে এই যে গতিবেগটা, সেই গতিবেগটা কি লম্বভাবে তো নেই, এই গতিবেগটা কি হচ্ছে, এই যে গতি মানে এই যে জি, সেই জিটা ওয়াই অক্ষ বরাবর কাজ করলে গতিবেগটা কোন বরাবর কাজ করছে, এক্স অক্ষ বরাবর কাজ করছে। তাহলে ওদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। জি এবং এই যে ইউ কস থিটা তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, তাই তো? তাহলে এবার দেখো, যখন এই দিক বরাবর মোশন হচ্ছে, তাহলে যেহেতু জি যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে কাজ করছে, কোনো একটি ভেক্টর যদি অক্ষ বরাবরই কাজ করে তাহলে তার উপাংশে বিভাজন হয় না, অর্থাৎ জি এর কোনো উপাংশ এক্স বরাবর নেই। তাহলে জির কোনো উপাংশ যদি এক্স বরাবর না থাকে তাহলে এক্স বরাবর জি এর কোনো প্রভাব নেই। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর জি এর কোনো প্রভাব নেই, মানে বস্তুর মোশনে জি এর কোনো এফেক্ট পড়বে না, অর্থাৎ বস্তুর ত্বরণ বা মন্দন কিছুই হবে না। সেই কারণের জন্য ইউ কস থিটা যে কম্পোনেন্টটা আমরা নিয়েছি, সেই কম্পোনেন্টটা কেবলমাত্র কি হবে, বস্তুটাকে একেবারে সিম্পলি কি হবে, একই গতিবেগ নিয়ে অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটিতে কি করবে, ও থেকে সির দিকে মুভ করাবে। অর্থাৎ ও থেকে সি পর্যন্ত এই যে মোশন ইউ কস থিটার কারণে হচ্ছে, সেই মোশনটা আমরা কি বলতে পারি, ইউনিফর্ম মোশন, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এই যে ভেলোসিটিটা আছে সেটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি অর্থাৎ সমবেগ। তাহলে এই দিক বরাবর কণার যে মোশনটা হচ্ছে সেটা মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এই দিক বরাবর যে মোশনটা হচ্ছে সেটা হচ্ছে মোশন উইথ ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে যদি ইউনিফর্ম মোশন হয়ে থাকে অর্থাৎ সমবেগেই যদি কণাটা মুভমেন্ট করে থাকে, তাহলে এই যে ইউ কস থিটা কম্পোনেন্টটা রয়েছে সেটা কখনোই কোনো পরিবর্তন হবে না, সব সময় একই থেকে যাবে। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে সব সময় আমরা বুঝলাম ইউ কস থিটা কম্পোনেন্টের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ কণা ওই দিক বরাবর কি হয়, কণা ওই দিক বরাবর সবসময় একই গতিবেগ নিয়ে মুভ করতে থাকে। তাহলে এইবার পরপর আমরা এই জিনিসগুলোকে আলোচনা করি। তো চলো আলোচনা করি, এগুলো মুছে দিচ্ছি,
এগুলো এত সময় আশা করি তোমরা টুকে নিয়েছো। তো ঠিক আছে, এবার শুরু করা যাক। দেখো, প্রথমে আমি পরপর এর মধ্যে থেকে র্যান্ডামলি আমরা ক্যালকুলেট করছি, যেটা আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে। আচ্ছা, ক্যালকুলেট করার আগে একটা জিনিস আমাদের মাথায় নিয়ে নিতে হবে, যে আমরা গতির সমীকরণ কোনগুলোকে জানতাম। দেখো, এস ইকুয়াল টু ভিটি, এরকম একটা সমীকরণ আমরা জানতাম। ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, এই ধরনের একটা সমীকরণ জানতাম। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as, এই ধরনের সমীকরণ জানতাম। এস ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, এই ধরনের সমীকরণ জানতাম। এই সমীকরণগুলো কিন্তু আমাদের এই যে ক্যালকুলেশনগুলো আমরা করব সেইগুলোর জন্য ইউজ হবে, সেই জন্য এই সমীকরণগুলোকে ভালো করে তোমার খেয়াল করতে হবে। আচ্ছা চলো, এই সমীকরণটাকে আমি বলতে পারি 1 নম্বর সমীকরণ, এটাকে আমি বলতে পারি 2 নম্বর, এটাকে আমি বলতে পারি 3 নম্বর, এটাকে বলতে পারি 4। 1 2 3 4 এরকমভাবে দিচ্ছি, তার কারণ এই দিকে আমরা 1 2 3 4 এরকম রোমান ইউজ করেছি। আচ্ছা চলো, তাহলে এবার শুরু করা যাক। প্রথমে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে কোনটা নির্ণয় করতে চাচ্ছি? 2 নম্বরটা, ম্যাক্সিমাম হাইট। চলো, এখানে আমরা 2 নম্বরটাকেই হেডিং করে নিই। তাহলে আমরা চাইছি কি? ম্যাক্সিমাম হাইট, তাহলে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে। এবার তুমি নিজে ভালো করে বুঝে আমার কিছু উত্তর দাও। যখন কণাটা উপরের দিকে যাচ্ছে, সর্বোচ্চ উচ্চতা আমরা নির্ণয় করতেছি। উচ্চতা যখনই বলেছি তখন আমি কোন দিকে যাব? পরিমাপ করব কোন দিকে? ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিস বরাবর মোশনের জন্য রেসপন্সিবল কোন ভেলোসিটি? কোন ভেলোসিটি? ইউ সাইন থিটা। তাহলে উলম্ব দিকে কণার যে প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি, সেই ইনিশিয়াল ভেলোসিটি কত? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি বা ইনিশিয়াল স্পিড কত? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে উলম্ব দিকে কণার গতিবেগ আমরা ধরে নেব কত? ইউ সাইন থিটা। কেননা উপরের দিকে যখনই কোনো ক্যালকুলেশন করব আমরা উলম্ব গতিকেই বিবেচনা করব। এখন উলম্ব গতিতে কণার অ্যাক্সিলারেশন হচ্ছে না ডি অ্যাক্সিলারেশন হচ্ছে সেটাও ভাববো। তাহলে উলম্ব দিকে কণার ডি অ্যাক্সিলারেশন হচ্ছে, এটা আমরা আগেই জেনে নিয়েছি। আচ্ছা চলো, এবার আমি বললাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছচ্ছি, তাই তো? তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছচ্ছি, আমাদের কাছে ইনফরমেশন কি কি আছে? আমাদের কাছে আছে প্রাথমিক গতিবেগটা, এবং সর্বোচ্চ উচ্চতা যখন বলে দিয়েছে তখন সর্বোচ্চ উচ্চতায় কণার গতিবেগ কত সেইটা। তাহলে দেখো, ওই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কণার উলম্ব দিকে গতিবেগ কত সেটাই আমরা বিবেচনা করব। আমরা কিন্তু এদিক বরাবর গতিবেগ নিয়ে ভাববই না, যখন এদিকে যাব তখন এদিক বরাবর গতিবেগ নিয়ে আমরা ভাববই না। তাহলে উলম্ব দিকে এ বিন্দুতে পৌঁছালে ওর গতিবেগ কত? তাহলে আমরা বলতে পারি এখানে ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ সাইন থিটা অ্যান্ড ফাইনাল ভেলোসিটি ম্যাক্সিমাম হাইট, মানে সে আসলে কোথার থেকে কোথায় যাচ্ছে, এখানে লিখে রাখি, সে আসলে কোথার থেকে কোথায় যাচ্ছে? ও থেকে এতে মুভমেন্ট হচ্ছে। তার মানে আমার নির্ণয় করতে হবে কত? এবিটাকে, আমার নির্ণয় করতে হবে এবিটাকে, উচ্চতা নির্ণয় করছি, এবিটাকে আমার নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে ফাইনাল ভেলোসিটি অ্যাট এতে ফাইনাল ভেলোসিটি কত? 0। তাহলে প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা, অন্তিম বেগ কত? অন্তিম বেগ কত? 0। বস্তু যে উলম্ব দিকে গতি হচ্ছে সেটা কোন অ্যাক্সিলারেশনের প্রভাবে? অভিকর্ষ ত্বরণের প্রভাবে গতি। তাহলে অভিকর্ষ ত্বরণের প্রভাবে যদি গতি হয় তাহলে বস্তুর অ্যাক্সিলারেশন আমি কি ধরে নেব? অ্যাক্সিলারেশন উলম্ব দিকে আমরা ধরে নেব জি। তাহলে উলম্ব দিকে বস্তুর অ্যাক্সিলারেশন আমরা কত ধরলাম? জি ধরলাম, তাই তো? কিন্তু এই জিটা অবশ্যই কি হবে? মাইনাস হবে। তার কারণ এখানে উপরের দিকে মোশন হচ্ছে, উপরের দিকে মোশন অ্যাক্সিলারেশন নয়, ডি অ্যাক্সিলারেশন, তাই না? তাহলে উপরের দিকের মোশনটা হচ্ছে ডি অ্যাক্সিলারেশন। তাহলে যেহেতু অ্যাক্সিলারেশন নয় সেহেতু আমরা কি বলবো? যে উপরের দিকে কণার যে মোশনটা হচ্ছে সেটা হচ্ছে মন্দন, তাহলে ডি অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনটাকে যদি আমরা জি লিখি, ডি অ্যাক্সিলারেশনটাকে আমরা মাইনাস জি লিখতে পারি, কিন্তু আমরা এখানে মাইনাস জি লিখছি না, আমরা সরাসরি ইকুয়েশনই সেটা ব্যবহার করে দেবো।
সেটা আমরা আগেই শিখে এসেছি। তো চলো, তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জানা রয়েছে। তাহলে বস্তুর অ্যাক্সিলারেশন হচ্ছে না ডি অ্যাক্সিলারেশন হচ্ছে? বস্তুর হচ্ছে ডি অ্যাক্সিলারেশন। তাহলে বস্তুর হচ্ছে ডি অ্যাক্সিলারেশন, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বস্তুর যেহেতু ডি অ্যাক্সিলারেশন হচ্ছে, তাহলে আমরা এইবার ভালো করে দেখি এখান থেকে কোন জিনিসটা আমরা, কোন সমীকরণটা আমরা ইউজ করতে পারবো। আমরা নির্ণয় করতে চাই কোনটা? আমরা নির্ণয় করতে চাই এ বি, অর্থাৎ এইচ ম্যাক্স, সর্বোচ্চ উচ্চতা, এটা। তাহলে উলম্ব দিকে গতির যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের চাই হচ্ছে এই যে এ থেকে বি পর্যন্ত যে সরণ, সেই সরণটা আমাদের নির্ণয় করার কথা, তাই তো? তাহলে সরণ নির্ণয় করব আমরা জানি প্রাথমিক বেগ, অন্তিম বেগ এবং অ্যাক্সেলারেশন। তাহলে কোন সমীকরণ আমরা ইউজ করা সব থেকে সুবিধাজনক হবে? এটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2s। তাহলে দেখো ভি স্কোয়ার মানে কি? অন্তিম বেগের স্কোয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি 0 স্কোয়ার। তাহলে অন্তিম বেগের স্কোয়ারটাকে আমরা 0 স্কোয়ার বলছি। তাহলে 0 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। ইউ বলতে এখানে প্রাথমিক বেগ বোঝায়, তাহলে এক্ষেত্রে প্রাথমিক বেগ কত? এক্ষেত্রে প্রাথমিক বেগ হচ্ছে ইউ সাইন থিটা। তাহলে আমরা লিখব ইউ সাইন থিটা এর হোল স্কোয়ার, এটা লিখলাম। প্লাস না মাইনাস ইউজ করব? যেহেতু ডি অ্যাক্সিলারেশন হচ্ছে অর্থাৎ মন্দন হচ্ছে, তাহলে মাইনাসটাকে আমরা ইউজ করব। তাহলে মাইনাস 2 এর জায়গায়, অ্যাক্সিলারেশনের জায়গায় আমরা কি জিজ্ঞাসা করব? জি ইউজ করব, তাই তো? তাহলে যেহেতু ডি অ্যাক্সিলারেশন হচ্ছিল, তাই কিন্তু আমরা মাইনাস এখানে পেলাম, তার মানে আমরা ডি অ্যাক্সিলারেশনকেই আসলে ইউজ করলাম। ইন্টু এস, অর্থাৎ কতদূর পর্যন্ত বস্তু সরণ হলো, অর্থাৎ এ বি নির্ণয় করছি, তাহলে সেটাকে আমরা এইচ ম্যাক্স বলতে পারি। তাহলে অতএব আমরা কি লিখতে পারি এখান থেকে? দেখো, অতএব এখান থেকেই আমরা লিখতে পারি এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু, এটা এই সাইডে এলো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে সর্বোচ্চ উচ্চতা কত পাওয়া গেল? সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা পেলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এটা আমরা পেলাম কি? ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা এই যে 2 নম্বর যেটা আমরা বলতে চেয়েছিলাম, সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারলাম। চলো, এরপরে আমরা নির্ণয় করব কোনটা? এরপরে আমরা নির্ণয় করব টাইম টু রিচ ফ্রম ও টু এ। ও থেকে এ পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগে, এবার আমরা সেটা নির্ণয় করব। তাহলে ম্যাক্সিমাম হাইটে রিচ করবে মানে ও বিন্দু থেকে সে এ বিন্দু পর্যন্ত যাবে। তাহলে ও বিন্দু থেকে যদি এ বিন্দু পর্যন্ত যায়, তাহলে যদি আমরা তার গতিপথ বিবেচনা করি, তাহলে ও থেকে এই বক্ররৈখিক পথে সে এ বিন্দুতে পৌঁছেছে, তাই তো? কিন্তু যদি তার হাইট বিবেচনা করি, তাহলে হাইট উলম্বভাবে পরিমাপ করতে হয়, তাহলে এ বি হবে তার হাইট, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে এই এ বি হাইট উলম্বভাবে যদি বিবেচনা করি, সেটা উঠতে যে সময় লাগে এই যে ও থেকে এ পর্যন্ত বক্ররৈখিক পথে এ বিন্দুতে পৌঁছাতে, সেই একই সময় লাগে, তাই তো? আচ্ছা, এবার এই টাইম অফ অ্যাসেন্ট, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় আরোহণের জন্য তার যে সময় লেগেছে, সেই সময়টা আমরা কত ধরেছিলাম? t1 ধরেছিলাম। তাহলে এবার আমরা সেটা নির্ণয় করি। তাহলে এবার আমরা নির্ণয় করছি 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট কি বলে? ও থেকে এ পর্যন্ত গতির ক্ষেত্রে। তাহলে ও থেকে এ পর্যন্ত গতির ক্ষেত্রে আমরা কি নির্ণয় করছি? t1। তাহলে t1 অর্থাৎ টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট ইজ t1, আমরা সেটাই এখানে নির্ণয় করব। তাহলে আবারও সেই একই কথা, প্রথম তোমাদের জেনে নিতে হবে কি ইনফরমেশনগুলো কি কি দেওয়া আছে। তাহলে দেখা যাক এখানে ইনফরমেশন কি কি আমাদের জানা আছে। আমরা নির্ণয় করতে চাই টাইম, আমরা উপরের দিকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লেগেছে এইটা নির্ণয় করছি। তার মানে আমরা মোশনটা বিবেচনা করছি কিন্তু অ্যালং পজিটিভ ওয়াই ডাইরেকশন, তার মানে উলম্ব গতির কথা বিবেচনা করছি। উলম্ব গতির জন্য দায়ী কে ছিল? ইউ সাইন থিটা কম্পোনেন্টটা। তাহলে উলম্ব গতির ক্ষেত্রে আমরা কিন্তু ইউ সাইন থিটাটাকেই ব্যবহার করব, ইউ কস থিটাটাকে ব্যবহার করব না। আচ্ছা,
তাহলে এবার দেখা যাক তাহলে উলম্ব গতির ক্ষেত্রে তার প্রাথমিক বেগ কত ছিল। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি তার কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ সাইন থিটা, অর্থাৎ তার প্রাথমিক বেগ ছিল ইউ সাইন থিটা। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এবং উপরের দিকে যখন আরোহণ করছিল জি কোন দিকে কাজ করে, জি তো কাজ করে নিচের দিকে, তাহলে বস্তু চলছে উপরের দিকে, তাহলে কি হবে, বস্তুর মন্দন হবে, তাই তো। তাহলে এক্ষেত্রে মন্দনের মান কত, এক্ষেত্রে মন্দনের মান, তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস জি, বা আমরা বলতে পারি ডি অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত, জি, এটা আমরা বলতে পারি, তাই তো। আচ্ছা, তোমরা অ্যাক্সিলারেশন ধরেই করো, ডি অ্যাক্সিলারেশন দরকার নেই, তাহলে অ্যাক্সিলারেশনের সামনে মাইনাস দিয়ে দিলেই আমরা ডি অ্যাক্সিলারেশন পেয়ে যাই। তাহলে বস্তু যখন মূল কথা উপরের দিকে যাচ্ছে তখন ওর মন্দন হচ্ছে, তার মানে আমরা মন্দনের সমীকরণ, অর্থাৎ এখান থেকে যে প্লাস মাইনাস আছে আমরা মাইনাসটাকেই ইউজ করতে পারবো। আচ্ছা, এবার সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, তাহলে অ্যাট দি ফাইনাল পয়েন্ট, তাহলে আমরা বলতে পারি ভেলোসিটি অ্যাট দি ফাইনাল পয়েন্ট। তাহলে ফাইনাল পয়েন্ট কি, ফাইনাল পয়েন্টটা ছিল এ ইকুয়াল টু কত, ভেলোসিটি, ফাইনাল পয়েন্টে ভেলোসিটি কত, যখন সে এখানে পৌঁছে গেল তখন তার ঊর্ধ্বমুখী গতিবেগ কত, আর তো নেই, যদি থাকতো তাহলে সে এখনো উপরে যেত, তাহলে যেতে পারেনি, তার মানে ফাইনাল পয়েন্টে তার বেগ কত হয়ে গেছে, 0 হয়ে গেছে, তার মানে ভেলোসিটি অ্যাট দ্য ফাইনাল পয়েন্ট ইজ 0, তাই তো। এটা আমরা আগেই দেখে নিলাম। এবার দেখো এই যে ইনফরমেশনগুলো আমরা জানি এর থেকে, এগুলো যেগুলো আমার নোন ইনফরমেশন, আমার আননোন কোনটা, টাইমটাকে আমার নির্ণয় করতে হবে। আমি ইনিশিয়াল ভেলোসিটি জানি, ফাইনাল ভেলোসিটি জানি, ত্বরণ জানি, তাই তো, প্রাথমিক বেগ জানি, অন্তিম বেগ জানি, ত্বরণ জানি। তাহলে কোন ইকুয়েশনটা দেখো, প্রাথমিক বেগ জানি, তাই তো, অন্তিম বেগ জানি, ত্বরণ জানি, তাহলে আমরা এই ইকুয়েশন অর্থাৎ ইকুয়েশন 2টাকে আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা ইউজ করব কোনটা, ইকুয়েশন 2। তাহলে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা এবার ইকুয়েশন 2 ইউজ করি, তাই তো। তাহলে ইকুয়েশন 2 ইউজ করে আমরা কিভাবে পাবো দেখি। তাহলে দেখো ভি অর্থাৎ অন্তিম বেগ, তাহলে অন্তিম বেগ কত, 0, এ বিন্দুতে পৌঁছানোর পর বেগ কত, 0। আচ্ছা, ইউ অর্থাৎ প্রাথমিক বেগ, তাহলে উলম্ব দিকে প্রাথমিক বেগ বিবেচনা করছি কিন্তু, তাহলে উলম্ব দিকে প্রাথমিক বেগ কত, ইউ সাইন থিটা, তাই তো। এবার আমরা কোনটা বসাবো, প্লাস না মাইনাস, অবশ্যই মাইনাস, তার কারণ উপরের দিকে উঠছে বস্তু, তার মানে ওর মন্দন হচ্ছে, তাহলে মাইনাস ইউজ করলাম। এর জায়গায় আমরা কি ইউজ করব, জি, যেহেতু বস্তু অভিকর্ষের আন্ডারে চলছে, তাই তো, তাহলে অভিকর্ষর আন্ডারে অর্থাৎ আন্ডার গ্র্যাভিটিতে বস্তুর মোশনটা হচ্ছে, তাই আমরা অ্যাক্সেলারেশন জি লিখলাম। আর সময়টা কতটা লাগলো আমরা ধরেছিলাম t1, তাহলে রিকোয়ার্ড টাইম এক্ষেত্রে কত পাবো, t1 ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে এটাই হবে আমাদের রিকোয়ার্ড টাইম, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় আরোহণের সময়কাল, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে বস্তুটার কতটা সময় লাগবে আমরা এই ইকুয়েশন থেকে পেতে পারলাম। তাহলে t1 ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি, তাই তো। এই ইউ সাইন থিটাটাকে চাইলে আমরা আবার এমন করেও লিখতে পারি, এটা আসলে ইউ সাইন থিটা কোন কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট না এক্স কম্পোনেন্ট, এক্ষেত্রে এটা ওয়াই কম্পোনেন্ট, সেই জন্য আমরা এটাকে লিখতে পারি ইউ ওয়াই বাই জি। তাহলে t1 ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ সাইন থিটা বাই জি বা ইউ ওয়াই বাই জি, অর্থাৎ ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট বাই জি। এটাই হলো টাইম টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় আরোহণের সময়কাল। তাহলে আমরা t1টা নির্ণয় করে ফেলেছি। এবার আমরা নির্ণয় করব কি, সর্বোচ্চ উচ্চতা থেকে অবতরণের জন্য প্রয়োজনীয় সময়কাল। তাহলে এখন আমাদের মোশন কোন দিক থেকে কোন দিকে হবে, আচ্ছা এখন আমি কোনটা নির্ণয় করতে চাচ্ছি, 4 নম্বরটা, চলো দেখে নেওয়া যাক। তাহলে 4 নম্বরটা যদি চিন্তা করি, তাহলে আমার কি করতে হবে, মোশনটা এ থেকে সিতে যেতে হবে, অর্থাৎ এই যে এ থেকে সি যে বক্ররৈখিক পথে কণাটা নামছে, যখন কণাটা এ থেকে সিতে পৌঁছবে এই বক্ররৈখিক পথে, সেই একই টাইমে ও তাহলে ভূমিতে পৌঁছে গেল, তার মানে কতটা উচ্চতা অতিক্রম করলো, এই এইচ ম্যাক্স পর্যন্ত উচ্চতা ও আবার নেমে এলো।
তাহলে একটু আগেই আলোচনা করে দিলাম, যখন কণাটা ফাইনালি আবার ভূমিতে ফিরবে তখন কণাটা প্রাথমিক যে বেগে ভূমির থেকে ছোড়া হয়েছিল সে সেই বেগটাই ফিরে পাবে, তাই তো? তাহলে এখানে এইবার ইনফরমেশনগুলোকে আমরা ইউজ করি। আচ্ছা, এটাতেই আমরা ইউজ করে দেখছি আইভি। তাহলে এখন আমরা কোথা থেকে যাচ্ছি? এ থেকে সিতে। তাহলে এখন আমাদের মোশনটা হবে এ থেকে সিতে। আমাদের নির্ণয় করতে হবে কত? T2। ইনিশিয়াল ভেলোসিটি আমাদের কত দেখি? ইনিশিয়াল ভেলোসিটি যখন এ বিন্দুর থেকে স্টার্ট ভাববো আমি, আর সিতে গিয়ে ফিনিশ ভাববো, অর্থাৎ আমরা এখন নামছি, তাহলে এ থেকে স্টার্ট করেছি, তাই তো? তাহলে এতে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তার কারণ কি? এ বিন্দুতে কণার তো বেগ 0 হয়ে গিয়েছিল, সেই জন্য সে উপরে পৌঁছাতে পারেনি আর। তাহলে এ বিন্দুতে বেগ 0। অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন এখন হবে জি, কিন্তু সেটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে। তাহলে ডাউনওয়ার্ড জি আমরা পজিটিভ ধরে নিই, তার মানে বস্তুর এখন নিচের দিকে অ্যাক্সিলারেট করবে, অর্থাৎ বস্তু নিচের দিকে ত্বরণ নিয়ে নামতে থাকবে, তাই অ্যাক্সিলারেশন হলো জি, যেটা অবশ্যই প্লাস। আচ্ছা, এখন ভেলোসিটি অ্যাট দি ফাইনাল পয়েন্ট সি। তাহলে এখন সিতে নেমে এলো বস্তু, তাহলে সিতে যখন নেমে আসবে তখন তার ভেলোসিটি কি হবে? সিতে যখন নেমে আসবে তখন তার ভেলোসিটি কি হবে? এইটাই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, সিতে যখন নেমে এলো তখন কি আবার সে ভূমিতে ফিরে এলো না? তাহলে প্রাইমারিলি সে যখন তাকে প্রজেক্ট করা হয়েছিল, অর্থাৎ তাকে ছুড়ে দেওয়া হয়েছিল, তখন উলম্ব দিকে প্রাথমিক বেগ কত ছিল? উলম্ব দিকে প্রাথমিক বেগ ছিল ইউ সাইন থিটা। যখন ফাইনালি সে আবার ফিরে এলো তাহলে উলম্ব দিকে প্রাথমিক বেগটা সে আবার ফিরে পাবে। তাহলে এখন উলম্ব দিকে প্রাথমিক বেগটা সে আবার ফিরে পেলে সি পয়েন্টে এসে তার বেগ হয়ে যাবে আবার কত? ইউ সাইন থিটা। তাহলে যদি সি পয়েন্টে এসে ওর বেগ আবার ইউ সাইন থিটা হয়ে যায়, তাহলে আবারও আমরা এই সমীকরণ ইউজ করে কি পাবো দেখি। দেখো, তাহলে এখানে আমরা কি ইউজ করব সমীকরণটার থেকে? তাহলে আগেরটা মুছে দিলাম, ইউ সাইন থিটা আগেরটা যেটা পেয়েছিলাম ফল, সেই ফলটা আমি এখানে রেখে দিলাম। চলো এবার আবার নতুনটা দেখে নেওয়া যাক। এবার কিন্তু এটা করছি। আচ্ছা, তাহলে এখন মোশনটা দেখে নিই, কোনটার দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে? আবারও সেই একই সমীকরণ ভি, অর্থাৎ ভি কি ছিল? ফাইনাল ভেলোসিটি। তাহলে দেখো, এক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি কোনটা পাওয়া গেল? ফাইনাল ভেলোসিটি পাওয়া গেল ইউ সাইন থিটা। তাহলে ভির জায়গায় আমি ইউজ করব ইউ সাইন থিটা। আচ্ছা, গেল। ইউ এর জায়গায় ইউ কত ছিল? ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি এক্ষেত্রে কত? যেহেতু মোশন একেবারে টপ পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, তাহলে টপ পয়েন্টে মোশন ঊর্ধ্বমুখে আর যায়নি, মানে 0 ছিল গতিবেগ, তাই ওখানে আমরা লিখলাম ইউ ইকুয়াল টু 0, এই ইকুয়েশন থেকে 0। এবার প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস ইউজ করব, তার কারণ বস্তুর মোশন কোন দিকে হচ্ছে? নিচের দিকে হচ্ছে, তাহলে ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে প্লাস লিখলাম। এর জায়গায় আমরা লিখতে পারি জি, এবং টাইম টু রিচ দ্য বটম কি হবে? রিচ দ্য গ্রাউন্ড ইজ T2 আমরা ধরে নিয়েছিলাম, তাই আমরা T2 লিখলাম। তাহলে এক্ষেত্রে আমরা T2 ইকুয়াল টু কত পেয়ে গেলাম? T2 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম ইউ সাইন থিটা বাই জি, বা এটাকে চাইলে আমরা লিখতে পারি ইউ ওয়াই বাই জি। এবার ভালো করে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি T2 এবং T1 দুটোর ভ্যালু একই হয়ে গেছে। তাহলে T2 এবং T1 দুটোর ভ্যালুই একই হয়ে গেছে, অর্থাৎ এই প্রাসটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যে সময় নেয়, এই সর্বোচ্চ উচ্চতা থেকে গ্রাউন্ডে অর্থাৎ ভূমিতে নামতেও সেই একই টাইম নেয়। যে কোনো বস্তুর ক্ষেত্রে তুমি যখন তাকে উপরের দিকে ছুড়বে, সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে যে সময় নেবে, ঠিক সর্বোচ্চ উচ্চতা থেকে অবতরণ করতেও সে সেই সময় নেবে। তার কারণ যত উপরের দিকে সে যাচ্ছে তার কি হচ্ছিল? মন্দন হচ্ছিল। ঠিক যে হারে তার ভেলোসিটিটা কমছিল নামার সময়, ঠিক সেই হারে তার ভেলোসিটিটা আবার বেড়ে যাবে। তাহলে প্রথমে যে ভেলোসিটির থেকে স্টার্ট করে সে ভেলোসিটি 0-তে পৌঁছালো, ঠিক আবার 0 থেকে ভেলোসিটি বাড়াতে বাড়াতে সেই একই পজিশনে এসে ও আগের ভেলোসিটিটাকে ফিরে পাবে। সেই কারণের জন্য টাইম টু অ্যাসেন্ডিং ইজ ইকুয়াল টু দ্য টাইম টু ডিসেন্ট। তাহলে অ্যাসেন্ড এবং ডিসেন্টের জন্য যে সময় লাগে সেই সময়টা অবশ্যই ইকুয়াল হয়ে থাকে, এটা আমরা প্রমাণ করতে পারলাম। আচ্ছা, তাহলে 4 নম্বর কাজটা হয়ে গেল। এবার আমাদের কি জানতে হবে? 5 নম্বর, অর্থাৎ টাইম অফ ফ্লাইট।
তাহলে চলো 5 নম্বরটা দেখে নেওয়া যাক, টাইম অফ ফ্লাইট। তাহলে টাইম অফ ফ্লাইট যখন আমরা নির্ণয় করব তখন আমরা আসলে কি করতে চাইছি দেখি। তাহলে এবার আমরা নির্ণয় করব টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড্ডয়নকাল, কত সময় ধরে ওটি বাতাসের মধ্যে উড়ছিল। তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত, ও থেকে এ পর্যন্ত পথ সে উড়ছিল, প্লাস এ থেকে সি পর্যন্ত পথ তাও সে উড়ছিল। এই পর্যন্ত পথ উঠতে তার সময় লেগেছিল T1, এই এ থেকে সিতে নামতে তার সময় লেগেছিল T2। তাহলে এতটা সময় ধরে সে কি করছিল, উড়ছিল। তাহলে এটাই আমি বলতে পারবো তার উড্ডয়নকাল অর্থাৎ টি। অর্থাৎ আমরা বলতে পারি যে টি ইকুয়াল টু T1 প্লাস T2। তাহলে T1 এর ভ্যালু কত, ইউ সাইন থিটা বাই জি। T2 এর ভ্যালু কত, তাও একই, ইউ সাইন থিটা বাই জি। তাহলে আলটিমেট আমরা কত পেলাম, 2u সাইন থিটা বাই জি। তাহলে এটাই হলো টোটাল টাইম অফ ফ্লাইট অর্থাৎ টোটাল টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল। তাহলে উড্ডয়নকাল টি ইকুয়াল টু আমরা কি পেলাম, টি ইকুয়াল টু আমরা পেলাম 2u সাইন থিটা বাই জি। তাহলে আমরা উড্ডয়নকাল পেয়ে গেলাম। তাহলে কত সময় ধরে এই প্রাসটা উড়ছিল সেটা আমরা নির্ণয় করতে পারলাম। এবার আমরা নির্ণয় করব, তাহলে টোটাল রিকোয়ার্ড টাইম আমরা পেয়ে গেছি। এবার আমি 1 নম্বর পার্ট অর্থাৎ রেঞ্জটা নির্ণয় করব। রেঞ্জটা একেবারে শেষে নির্ণয় করলাম, তার কারণ টাইম অফ ফ্লাইটটা আমাদের রেঞ্জ পরিমাপের জন্য ইউজ হবে। আচ্ছা, তো রেঞ্জ পরিমাপ আমি এই দিকে করে দিচ্ছি। দেখো এখান থেকে আমরা রেঞ্জ পরিমাপটা কিভাবে করব। চলো, রেঞ্জ পরিমাপ যখন আমরা করব তখন কি করব দেখি। রেঞ্জ পরিমাপ যখন আমরা করব তখন আমরা কোন দিক বরাবর যাচ্ছি, অ্যালং ওয়াই অ্যাক্সিস অথবা এক্স অ্যাক্সিস, কোন দিকে যাচ্ছি। তাহলে রেঞ্জ পরিমাপ যখন আমরা করব তখন আমরা যাচ্ছি অ্যালং এক্স অ্যাক্সিস, তাই তো। তাহলে রেঞ্জ পরিমাপ করতে গেলে আমার কোন ডিস্টেন্সটা পরিমাপ করতে হচ্ছে, ও থেকে সি পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব সেটা আমার পরিমাপ করতে হচ্ছে। অর্থাৎ আমি যে পয়েন্ট থেকে ছুঁড়েছিলাম আর যে পয়েন্টে গিয়ে পড়েছিল তার মধ্যে যে ডিস্টেন্স সেইটা আমার বলি আমরা রেঞ্জ, তাই তো। তাহলে এই দিক বরাবর মোশন এখন চিন্তা করতে হবে। তাহলে এখন আমরা চিন্তা করছি কোন দিক বরাবর মোশন অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে মোশন অ্যালং এক্স অ্যাক্সিস যদি আমরা চিন্তা করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর মোশনের জন্য দায়ী কে ছিল, এক্স অ্যাক্সিস বরাবর মোশনের জন্য দায়ী ছিল ইউ কস থিটা কম্পোনেন্ট। তাহলে ইউ কস থিটা কম্পোনেন্ট যদি এক্স বরাবর মোশনের জন্য দায়ী থেকে থাকে তবে আমরা রেঞ্জ কত পাবো, এই দিক বরাবর ভেলোসিটিটা আমরা পেয়ে গেলাম, এই দিক বরাবর ও থেকে সিতে পর্যন্ত পৌঁছাতে কত টাইম লাগে সেটাও আমরা পেয়ে গেলাম। তাহলে ভেলোসিটিটা এখন ইউ কস থিটা এবং টাইমটা কতটা, টাইমটা হয়েছে ক্যাপিটাল টি। টোটাল উড্ডয়ন কালটাই ও থেকে সিতে পর্যন্ত পৌঁছানোর সময়। তাহলে যদি টাইম আমাদের জানা থাকে এবং ওদিক বরাবর ভেলোসিটি আমার জানা থাকে এবং যেহেতু এই দিক বরাবর মোশন ইজ ইউনিফর্ম, তার মানে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মোশন হচ্ছে, অর্থাৎ সমবেগে কণাটা চলছে, কেননা ওদিক বরাবর ত্বরণের কোনো উপাংশ ছিল না, অভিকর্ষ ত্বরণের কোনো উপাংশ ওদিক বরাবর ছিল না। তাই অভিকর্ষের প্রভাব এই দিক বরাবর যে গতিটা রয়েছে তাতে নেই। সেই কারণের জন্য আমরা এই যে এস ইকুয়াল টু ভিটি সমীকরণটা রয়েছে সেটা ইউজ করলেই আমরা বার করতে পারবো রেঞ্জ। তাহলে এস অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বা সরণ যেটা রয়েছে সেটা এক্ষেত্রে ওসি অর্থাৎ রেঞ্জ আমরা আর বলেছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো আর ইকুয়াল টু ভি ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কত, ইউ কস থিটা ইন্টু টি অর্থাৎ টাইম। তাহলে টির ভ্যালু আমরা কত পেলাম, 2u সাইন থিটা বাই জি। তাহলে এখান থেকে বসিয়ে দেবো 2u সাইন থিটা বাই জি। তাহলে ফাইনালি আর ইকুয়াল টু কত পেলাম, 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি, তাই তো।
এবার এটাকে চাইলে আমরা এমনভাবেও লিখতে পারি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তার কারণ আমরা জানি যেহেতু 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন 2 থিটা, তাই তো? তাহলে রেঞ্জ আর ইকুয়াল টু কি হলো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেলাম, অতএব রেঞ্জ আর ইকুয়াল টু কত হলো আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা রেঞ্জ কমপ্লিট করে ফেললাম। এবার আমরা আলোচনা করব লোকাস, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট লোকাস। তাহলে লোকাসটা আমরা কিভাবে পাবো সেটাই এবার আমাদের মূল আলোচ্য বিষয়। তাহলে দেখা যাক লোকাসটা আমরা কিভাবে পাবো। তাহলে এই পর্যন্ত সব ক্লিয়ারলি বোঝা গিয়েছে আশা রাখি। এবার আমরা লোকাস নির্ণয় করতে চলেছি। চলো এবার আমরা নির্ণয় করব লোকাস বা সঞ্চার পথ। তাহলে দেখো লোকাস বা সঞ্চার পথ আমরা কিভাবে নির্ণয় করব, লোকাস বা সঞ্চার পথ আমরা কিভাবে নির্ণয় করব সেটা দেখার চেষ্টা করি। দেখো ধরে নিই যে কোনো একটা পয়েন্টে, ধরে নিই ও বিন্দু থেকে কোনো একটা প্রাসকে প্রজেক্ট করা হয়েছে এবং অ্যাট এ সার্টেন টাইম টি সে পি বিন্দুতে গিয়ে হাজির হয়েছে। তাহলে পি বিন্দুতে যদি যায়, তাহলে যেহেতু ওটা এক্স ওয়াই প্লেনেই মুভমেন্ট হচ্ছে, তাহলে পি বিন্দুর একটা স্থানাঙ্ক আমরা প্রকাশ করতে পারবো এক্স এবং ওয়াই এর মাধ্যমে। তাহলে এক্স এবং ওয়াই দ্বারা প্রকাশ করে দিলাম। এবং এই ও থেকে পি বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে আমরা বলতে পারি সেই একই সময়ে ও উলম্বভাবে পিডি উচ্চতা অতিক্রম করে, তাই তো? উলম্বভাবে সেই একই সময়ে পিডি পরিমাণ উচ্চতা অতিক্রম করে থাকে বস্তু, তাই তো? তাহলে আমরা বলতে পারি উলম্বভাবে ও পিডি দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখো ও থেকে পি পর্যন্ত পৌঁছাতে যে সময় লাগে উলম্বভাবে পিডি উচ্চতা অতিক্রম করতেও সেই একই টাইম লাগে। এবার দেখো এই যে উচ্চতা পিডি সেটা কোন অক্ষ বরাবর হয়েছে? ওয়াই অক্ষ বরাবর, তাই এই উপাংশটা হচ্ছে ওয়াই। এবং এটা কোন বরাবর হয়েছে? এক্স বরাবর, তাই এটা উপাংশ হয়েছে আমি বলতে পারি এক্স। এখন দেখো এই যে পি বিন্দুতে কণাটা টি সময় পরে গিয়ে অবস্থান করেছে বলে যদি আমি ধরে নিই, অর্থাৎ ও থেকে পি বিন্দুতে পৌঁছতে যে প্রয়োজনীয় সময় সেটা যদি আমরা স্মল টি ধরে থাকি, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে বলতে পারি না যে ও ডি ইকুয়াল টু এক্স এবং ও জি ইকুয়াল টু ওয়াই। তাহলে যেটা কি আসলে এই পি বিন্দুর স্থানাঙ্ক, তাই তো? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক ও জি কোন দিকে? ও জিটা হচ্ছে ভার্টিক্যালি, আর এক্স কোন দিকে? হরাইজন্টালি। তাহলে ভার্টিক্যাল মোশন যখন হবে তখন কোন গতিবেগের প্রভাবে হবে? ইউ সাইন থিটার প্রভাবে হবে। তাহলে ভার্টিক্যাল মোশন যখন হয় তখন ইউ সাইন থিটার প্রভাবে হয়, হরাইজন্টাল মোশন যখন হয় তখন ইউ কস থিটার প্রভাবে হয়। এটা তো আমরা আগেই জেনে নিয়েছি। চলো এইবার যে কোনো টাইমে সে পৌঁছেছে কোথায়? ধরে নিই পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে পৌঁছেছে অ্যাট এনি টাইম। তাহলে রিকোয়ার্ড টাইমটা এখানে আমি ধরে নিলাম যে টি। তাহলে ধরে নিলাম যে স্মল টি টাইমে কণাটা পি বিন্দুতে অবস্থান করছে। তাহলে পি বিন্দুতে কণাটা যদি অবস্থান করে
এবার একটা জিনিস আমরা লিখতে পারি, দেখো আমরা যদি কণার উলম্ব গতি বিবেচনা করি তাহলে ভার্টিক্যাল মোশনটাকে বিবেচনা করি, ঠিক আছে? তাহলে কণার উলম্ব গতি বা ভার্টিক্যাল মোশনটাকে বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখি। উলম্ব দিকে কণার সরণ কত হলো? y। তাহলে উলম্ব দিকে কণার সরণ কত? তাহলে উলম্ব দিকে ডিসপ্লেসমেন্ট উলম্ব দিকে কত? y পরিমাণ, তাই তো? উলম্ব দিকে কণার সরণ পেয়ে গেলাম। উলম্ব দিকে কণার অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন তো নেই, কি ডি অ্যাক্সিলারেশন, সেটা কত? জি। তাহলে উলম্ব দিকে কণার মন্দন কত? জি। তাহলে ডি অ্যাক্সিলারেশন কত? জি। কণা মন্দীভূত হচ্ছে উলম্ব দিকে যত যাচ্ছে। এবার এই যে পি পয়েন্টে কণা দেখালো পৌঁছে গেল, তাহলে উলম্ব দিকে কণার রিকোয়ার্ড টাইম কত? পৌঁছাতে সময় লেগেছে কতটা? আমরা ধরলাম টি। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন পেতে পারি না? আমরা পেতে পারি যে ওয়াই, দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণ থেকে আমরা কি পেতে পারি? দেখো কণা উলম্ব দিকে এস পরিমাণ দূরত্ব যদি সরে, তাহলে এখানে সেই দূরত্বটা কত? ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ, অর্থাৎ কণার প্রাথমিক বেগ। তাহলে কণার প্রাথমিক বেগ কত? উলম্ব দিকে প্রাথমিক বেগ বিবেচনা করতে হবে, তাহলে এই যে ইউ সাইন থিটা সেটাই হচ্ছে উলম্ব দিকে কণার প্রাথমিক বেগ। তাহলে এখানে লিখবো ইউ সাইন থিটা ইন্টু কত সময় লেগেছে কণার? তাহলে টি সময় লেগেছিল, স্মল টি ধরেছিলাম আমরা, তাহলে টি লিখে দিলাম। প্লাস না মাইনাস ইউজ করবো? কণা যেহেতু উলম্ব দিকে যাচ্ছে, এখন নামছে না, উঠছে, তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস ইউজ করব। তাহলে মাইনাস হাফ, এর জায়গায় আমরা কি ইউজ করব? জি, তাই তো? এর জায়গায় আমরা জি ইউজ করব, আর সময় আমরা যেহেতু টি ধরেছিলাম তাহলে এটা লিখলাম। তাহলে এটা আমরা একটা সমীকরণ পেলাম। এবার চলো দেখা যাক যে কণার যখন হরাইজন্টাল মোশন হচ্ছিল, অর্থাৎ কণার যখন অনুভূমিক গতি বিবেচনা করব তখন কি হবে। দেখো অনুভূমিক দিক বরাবর কণা কতটা দূরত্ব গেল? ওডি দূরত্ব গেল। এই ওডি দূরত্ব কণা কত গতিবেগে চলেছে? তাহলে ওডি যে দূরত্ব অতিক্রম করলো, তাহলে এখানে এক্ষেত্রে আমরা বলতে পারি ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত? এক্স। এবং এই দিক বরাবর যে ভেলোসিটি সেটা কত? ভেলোসিটি ইকুয়াল টু ইউ কস থিটা। তার কারণ কি? এই দিক বরাবর মোশন হচ্ছে কণার, তাহলে এই দিক বরাবর ভেলোসিটি আমরা ইউ এর কোসাইন কম্পোনেন্ট ইউজ করব, তাহলে ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা, তাই তো? এবং এই যে ও থেকে ডি বিন্দু পর্যন্ত পৌঁছাতেও কণাটার কত সময় লেগেছে? যদি আগে সময় টি লাগে তাহলে এখনো রিকোয়ার্ড টাইম কি হবে? টি হবে। তাহলে সেই টি সময়ে সে পি বিন্দুতে পৌঁছেছে, সেই একই সময়ে সে এই দিক বরাবর যদি চিন্তা করি তাহলে ডিতে গিয়ে পৌঁছেছে, তাই তো? পি বিন্দু থেকে প্রজেকশন টানলে সেটা তো ডি বিন্দুতে ছেদ করে, তাহলে পি বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগবে ঠিক সেই সময়ই সে ডি বিন্দুতে পৌঁছেছে, অর্থাৎ রিকোয়ার্ড টাইম এক্ষেত্রেও হবে স্মল টি। তাহলে রিকোয়ার্ড টাইম আমরা যদি জেনে যাই তাহলে এবার এক্ষেত্রে আমরা বলতে পারি না যে এক্স ইকুয়াল টু, তার মানে কি এক্ষেত্রে যেহেতু কণার কি ধরনের গতি হচ্ছে? সমবেগে গতি, তাহলে সমবেগে গতির ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু ভিটি সমীকরণ ইউজ করতে পারবো। তাহলে এস মানে সরণ, তাহলে এক্ষেত্রে সরণ কত? এই হরাইজন্টালি কণাটার কতটা সরণ হয়েছে? এক্স পরিমাণ। তাহলে এক্স ইকুয়াল টু ভি, অর্থাৎ ওই দিক বরাবর গতিবেগ, তাহলে ওই দিক বরাবর গতিবেগ কত? ইউ কস থিটা, তাই তো? তাহলে ওই দিক বরাবর গতিবেগ কত? ইউ কস থিটা ইন্টু সময় টি। তাহলে এখান থেকে আমরা পেতে পারি স্মল টি ইকুয়াল টু কত? এক্স বাই ইউ কস থিটা। তাহলে এখান থেকে রিকোয়ার্ড টাইম ওই পর্যন্ত পৌঁছাতে কণার কতটা সময় লাগলো সেটা আমরা পেলাম। আচ্ছা পেলাম। এইবার দেখো এই যে ইকুয়েশনটা, এটা আমি মনে করি ইকুয়েশন 2। এবার এই দুটো ইকুয়েশন কাজে লাগিয়েই আমরা পুরো মোশনটার, এই যে পুরো মোশনটা হচ্ছে সেই মোশনটার আমরা কি করব? এই যে কোন বরাবর অ্যাকচুয়ালি মোশনটা হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। চলো এখান থেকে এটা নির্ণয় করার চেষ্টা করি। প্রথমে
এখান থেকে আমরা কি লিখতে পারি, টির ভ্যালু যদি আমরা বার করে নিই ফ্রম ইকুয়েশন 1 ফ্রম ইকুয়েশন 2 এই যে 2 নম্বর ইকুয়েশন রয়েছে সেই 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা টি ইকুয়াল টু কি বলতে পারবো, টি ইকুয়াল টু বলতে পারবো এক্স বাই ইউ কস থিটা, তাই তো। এখন এই মানটাই যদি আমরা নাও পুটিং দিস ভ্যালু ইন ইকুয়েশন 1, তাহলে ইকুয়েশন 1 এ যদি এই মানটা আমরা পুট করি তাহলে সেখান থেকে আমরা কি পাবো দেখি, y ইকুয়াল টু পাবো ইউ সাইন থিটা ইন্টু টির জায়গায় আমরা কোন ভ্যালুটা বসাবো, এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে হাফ জি টি স্কোয়ার, টি স্কোয়ার কত, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে y এর ভ্যালু আমরা কি লিখতে পারলাম, ইউ সাইন থিটা ইন্টু এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি, তারপরে টির ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম কি এক্স বাই ইউ কজ থিটা, সেটার বর্গ করে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আরেকটু যদি সিম্পলিফাই করে সমীকরণটা লিখি তাহলে y ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, y ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখান থেকে দেখো এই ইউ চলে গেল, তাহলে সাইন থিটা বাই কস থিটা, তার মানে পাওয়া যাবে এক্স ট্যান থিটা মাইনাস, দেখো এখান থেকে কি লিখতে পারবো, জি বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার, এটাকে লিখতে পারবো। এটাকে চাইলে আমরা লিখতে পারি y ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, যেখানে আমরা ধরে নিয়েছি যে এ ইকুয়াল টু ট্যান থিটা এবং বি ইকুয়াল টু জি বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। কেন হঠাৎ করে এদের ধরলাম, তার কারণ কি, তার কারণ হচ্ছে ট্যান থিটা যদি থিটার কোনো নির্দিষ্ট ভ্যালু থাকে, ধরো 45 ডিগ্রি কোণে ছোড়া হলো, তাহলে ট্যান 45 তাহলে কত হবে, তার ভ্যালু হবে 1, যেটা একটা স্কেলার কোয়ান্টিটি এবং যেটা একটা নির্দিষ্ট ভ্যালু অর্থাৎ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে ট্যান থিটাটা যেহেতু একটা ধ্রুবক রাশি তাহলে সেই ধ্রুবকটাকে আমরা এ হিসেবে ধরে নিলাম। তাহলে এই এর মান আমরা কিভাবে পাবো, শুধু থিটা যে কোণে প্রজেক্ট করব কোনো বস্তুকে তার ট্যান নেব, নিলেই এর ভ্যালু আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে জি সে নিজেই একটা কনস্ট্যান্ট, তারপরে ইউ কস থিটা কম্পোনেন্ট যেটা অলওয়েজ কনস্ট্যান্ট ছিল, তাহলে এখানে এই যে টোটাল ভ্যালুটা পাওয়া যাচ্ছে জি বাই 2 ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, সেটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই ওকে আমরা বি লিখে দিয়েছি। দেখো একটা পার্টিকুলার স্পিডে যদি কোনো বস্তুকে ছোড়া হয় কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, তাহলে এখানে বির একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, সেই মানটাই এখানে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়েই আমরা এই ইকুয়েশন থেকে আমরা প্রজেক্টাইল মোশন বা প্রাসের যে গতির সমীকরণ সেটা আমরা বার করে নিতে পারবো। তাহলে এই সমীকরণটা দেখে একটা জিনিস বোঝা যায়, তোমাদের যাদের ম্যাথে এই জিনিসটা করা হয়ে গেছে অঙ্কে, এটা তোমরা পড়েছো যে এই সমীকরণটার আকৃতি দেখে কি বলা হচ্ছে, এই সমীকরণটা অবশ্যই কিসের সমীকরণ, y ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এই যে সমীকরণটা সেটা কিসের সমীকরণ হয়, একটা অধিবৃত্তের সমীকরণ হয়। অর্থাৎ এই যে প্রাসটা সেটা একটা অধিবৃত্তাকার পথ বরাবর গতিশীল হবে, তাই তো। এর আগে ইন্ট্রোডাকশন যখন আমি করেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি বা y ইকুয়াল টু এম এক্স, এগুলো যদি হয় সেটা সরল রেখা বোঝায়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সেটা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে একটা বৃত্তের সমীকরণ বোঝায়। ঠিক তেমন করে এই ক্ষেত্রে যে y ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার সমীকরণটা পেলাম, সেটা এইরকম একটা বক্ররেখাকে সূচিত করে। যদি গ্রাফিক্যালি আমরা রিপ্রেজেন্ট করি তাহলে এইরকম ধরনের একটা বক্ররেখা আমরা গ্রাফে পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে মোশনটা হলো
অধিবৃত্তাকার। তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম প্রাসের সমস্ত টপিক। তাহলে প্রাসের যা যা সমস্যা ছিল সেটা পুরোটাই এখানে আলোচনা করা হয়েছে। যদি এর পরেও কোনো রকম প্রবলেম থাকে তাহলে কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানিয়ে দিলে সে বিষয়ে আমি আবার স্টেপ নিতে পারবো। যদি কোনো সমস্যা থাকে তাহলে ওখানেই জানাবে, আমি আবার সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব, সেটা ভিডিওর মাধ্যমে হোক বা কমেন্টের মাধ্যমে হোক। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।